দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতে শিরোনাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, এক বাংলাদেশের মৃত্যু। অহরহ এমন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। বন্দরনগরীতে আবাসিক ভবনে গড়ে উঠেছে হাসপাতাল, স্কুল, পার্কিংয়ের জায়গায় নির্মাণ করা হয়েছে দোকানপাট। সিডিএর অভিযানে বহুমুখী অনিয়মের প্রমাণ। সকল প্রতিষ্ঠান অনিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান। নীরবে এইডসের বিস্তার ঘটছে চট্টগ্রামে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ, প্রবাস ফেরত। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 723 জন রোগী। ওটা যদি করেন মেইন যেটা সরায়, এটা হচ্ছে মেইন একমাত্র মেইন কারণ হচ্ছে এটা, অথবা হোমোসেক্সুয়াল যেটা, এই সমস্ত কারণে কিন্তু আপনার এইডসের জীবাণুটা বেশি ছড়ায়। আজকে চট্টগ্রামের শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে উপজেলার সীমান্তের 52 নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, মাইন বিস্ফোরণে আহত হলে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকি এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে কানাডার আন্তর্জাতিক দাতব্য সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল। ক্যাম্পের সার্বিক জীবনযাত্রা, নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখেন তারা। স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ দেন তারা। সকালে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলটি 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকায়ন সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যান। ওবাট হেল্পার্স পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র, সুশীলন পরিচালিত এডুকেশন লার্নিং সেন্টার, প্রান্তিক উন্নয়ন সোসাইটির জীবিকায়ন প্রকল্প ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা শিশুদের শিক্ষা, নারীদের দক্ষতা উন্নয়ন নিয়ে অংশীজন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বলেন, বৈশ্বিক নানা জটিলতায় রোহিঙ্গা ইস্যু কিছুটা চাপা পড়লেও সমস্যাটি আন্তর্জাতিকভাবে ফোকাস করা প্রয়োজন, যাতে রোহিঙ্গারা যথাযথ সম্মান ও মর্যাদার সাথে নিজ দেশে ফিরতে পারে। প্রত্যেক বছরই আমরা আশা নিয়েছিলাম যে এই বুঝি সব একটা সমাধান আসবে, তারপর এই রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারবে, কিন্তু সেটা হয়নি। এবং নানান রকম জটিলতার ফলে, রাজনৈতিক, ভৌগোলিক অন্যান্য জটিলতার ফলে এটা আসলে দিন দিন ডিলে হচ্ছে। রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল গড়ে তোলার তাগিদ দেন প্রতিনিধি দলটি। আই থিঙ্ক গভর্নমেন্ট এটাকে একটা প্রায়োরিটি দিয়ে সবার আমাদের সাথে বসে একসাথে একটা প্ল্যান করে রোহিঙ্গারদেরকে সাথে রেখে একটা মুভমেন্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করা উচিত। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আবাসিক ভবনে গড়ে উঠেছে হাসপাতাল, স্কুল। নিয়ম নীতির তোয়াক্কা নেই। হাসপাতালের পার্কিংয়ে জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, আর স্কুলের পার্কিংয়ে চলছে ক্লাস। চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলছে বহুমুখী এসব অনিয়ম। আজও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অভিযানে এসব অনিয়মের দায়ে হাসপাতাল ও স্কুলকে জরিমানা এবং সতর্ক করা হয়। এটি একটি আবাসিক ভবন, কিন্তু সেই ভবনে গড়ে তোলা হয়েছে ল্যান্সেট নামের হাসপাতাল। রহস্যজনকভাবে পরিচালনার অনুমতিও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 6 বছর ধরে নিয়ম বহির্ভূত আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম। সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম হাসপাতালটিতে অভিযান চালালে ধরা পড়ে নানা অনিয়ম। পার্কিং বন্ধ করে সেখানে দোকান বানিয়ে ভাড়া দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসব দেখে 1 মাসের সতর্কতা নোটিশ দেয় সিডিএ। অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। একটা হাসপাতাল করার জন্য যে জাতীয়
সার্বিক বিষয়গুলো থাকে, কোন জায়গাতে হাসপাতাল হবে, কি জাতীয় ভবনে হাসপাতাল হবে, একটা আবাসিক ভবনে হাসপাতাল করা যায় কিনা, এগুলো আপনারা সরেজমিনে এসে দেখে করেছেন না আপনারা ঢাকা থেকে এই জাতীয় একটা হাসপাতালের পারমিশন দিয়েছেন? আমরা ওনাদেরকে টাকা দিয়ে ভাড়া নিয়েছি, এখন আমরা অ্যাপ্লাই করছি, অনুমোদন সবই ঠিক আছে, বাকিগুলো আমাদের দেখার বিষয় না। আমরা জানতাম না কারণ আমরা টাকা দিয়েছি, ওনারা কনস্ট্রাকশন করছে। পরে পাঁচলাইশে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলেও অভিযানে ধরা পড়ে একই অনিয়ম। পার্কিংয়ের জায়গায় চলছে পাঠদান, এটিও আবাসিক ভবন, সেখানে চলছে স্কুলটির কার্যক্রম। দেখেন, আমার যদি এখানে 200টা পার্কিংও থাকে, আমি তো আসলে পার্কিংয়ে গাড়িদেরকে ঢুকতে দিব না। আমার এখানে এখনও সিস্টেম যদি পার্কিং থাকেও একই সিস্টেম থাকবে, বাচ্চাদেরকে ড্রপ করেই চলে যেতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব যেটা বলছেন, একটা ড্রাইভওয়ে থাকলে ভালো হইতো। ইয়াস, আমি ওটার সাথে অ্যাগ্রি করি যে একটা ড্রাইভওয়ে থাকলে মেবি ভালো হইতো। আলোচনা করব, এটা অবভিয়াসলি আমাদের সিরিয়াসলি নিতে হবে, দেখবো আমরা। অ্যান্ড 1 মাস সময় তো আছে, আমরা আজকের মধ্যে তো আর রিপ্লাই দিতে পারতেছি না, 1 মাসের মধ্যে যেটা করি ওটা দেখা যাবে। পরে শেভরন এবং বেলভিউ হাসপাতালেও চালানো হয় অভিযান। পার্কিং আছে কিনা, নকশা বহির্ভূত স্থাপনা আছে কিনা তা খতিয়ে দেখে এসব বিষয়ে সতর্ক করে দেয়া হয়। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা যে সকল প্রতিষ্ঠান অনিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান। এর 2 সপ্তাহ আগে পার্ক ভিউ, ইবনে সিনা, ডেল্টা সহ কয়েকটি হাসপাতাল এবং চিটাগাং গ্রামার স্কুল ও আইডিয়াল স্কুলে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পায় সিডিএ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে একটি হোটেলের রান্নাঘর যেন বর্জ্যের ভাগাড়। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের উপর তেলাপোকার ছড়াছড়ি। আজও চট্টগ্রামে এক হোটেলে এসব চিত্র দেখে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর তাতে ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার হুমকি দেন মালিক। অন্যদিকে ভেজাল খাবার বন্ধে আরও কঠোর পদক্ষেপ চান ভোক্তারা। এগুলা দিছি তো আপনাদের সামনে, আমি আত্মহত্যা এখন ওরা যাবে তালা মারে, আমি 7 থেকে 8 লাভ দিয়ে মরে যাবো। হোটেলের নোংরা রান্নাঘর দেখে জরিমানা করায় আত্মহত্যার হুমকি দেন হোটেলটির মালিক। সকালে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে চেরাগি রেস্তোরাঁ নামের এই হোটেলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখা যায় রান্নাঘরের চারদিকে ময়লা আর তেলাপোকার ছড়াছড়ি, খাবারে দেয়া হচ্ছে খোলা লবণ। চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখে 1 লাখ টাকা জরিমানা করে অভিযান টিম। একই অভিযোগে মাসখানেক আগেও 70,000 টাকা জরিমানা করলেও শোধরায়নি হোটেলটি। মাসখানেক আগে জরিমানা করছে, আমি বলছি ঠিক আছে, আমরা টাইসও কিনে আনছি, মানে কাজ করার জন্য। 5 টাইপ দেখছেন এখানে, 5ও আছে, কাজ টালে করার জন্য, ভালো সিমেন্টও আছে নিচে। তা আমি বলছি আমাকে একটু সুযোগ দেন। পরিষ্কার পরিচ্ছন্নতায় খুব বেশি অর্থ ব্যয় হয় না, এটা হচ্ছে সদিচ্ছা, মানুষের খাবারের প্রতি শ্রদ্ধাবোধ এবং যে খাবারটা আমি তৈরি করছি সেটা নিরাপদ কিনা, এই জিনিসটার যে বোধটা এটা তৈরি করা। আর যদি না হয় আমরা আইনগত ব্যবস্থা দিতে করতেছি। এখানে পরে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করে অভিযান টিম। আবার আপনি বলছেন, চট্টগ্রামে প্রায় সব হোটেলে একই চিত্র। প্রতারিত হচ্ছেন ভোক্তারা। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, পচাবাসি খাবার পরিবেশন, ভেজাল খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর শাস্তির দাবি জানান তারা। জিনিসপত্র যাতে এগুলো ময়লা না থাকে, এগুলো তদারকি করবে, তাহলে আশা করি পরবর্তীতে এই সমস্যার সমাধান হবে। তো ব্যবস্থাপনা তো আমরা তো উপরে তো ভালো দেখি, ভিতরে তো আমরা যাই না, কাস্টমার আমরা টুকটাক ঢুকলো, নিচে তো যাই না, আমরা তো উপরে টুকটাক নাস্তা করে চলে যাই। এটুকু মালিক সতর্ক থাকে তাহলে আর অসুবিধা হয় না। এইটাই, আমি যদি আমার বাড়ি আছে, আমার সিঁড়িঘর ময়লা কেন কে ফেলছে, এটা এখন পরিষ্কার করো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলে নীরবে বিস্তার ঘটাচ্ছে মরণঘাতী রোগ HIV/AIDS। 1 দশক ধরে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই বয়সী তরুণ এবং প্রবাস ফেরত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট ART সেন্টারে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। 1997 সালে নতুন বিয়ে করে বিদেশ পাড়ি জমান এই ব্যক্তি তীব্র জ্বর ও ওজন কমে যাওয়ার মতো একাধিক জটিলতা নিয়ে 1999 সালে দেশে ফিরলে পরীক্ষায় ধরা পড়ে HIV পজিটিভ। নাম পরিচয় গোপন রাখার শর্তেই জানান দুঃসহ অভিজ্ঞতার কথা। আমার ওয়াইফকে বললো, আপনি কখনো HIV পজিটিভ মানুষ দেখছেন? আমার বলল, না আমি কখনো দেখিনি। হাফ দিন আমাদের কাছে পজিটিভ।
তখন উনি ভেঙে পড়ছে। নিজে এইচআইভি পজিটিভ হয়ে আমি অন্যকে এখন সান্ত্বনা দিতে পারছি, অন্যকে আমি কাউন্সিলিং করতে পারছি। যারা আইনডিপা হচ্ছে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ওদেরকে আমাকে নিজেকে মডেল হিসেবে আমি ওনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামে HIV/AIDS আক্রান্তদের কাউন্সেলিং ও বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ART সেন্টারে। এটি চালু হয় 2017 সালে। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে পরিচালিত এই সেন্টারে এ পর্যন্ত 959 জন পজিটিভ রোগী নিবন্ধিত হয়েছেন। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন 723 জন। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম অঞ্চলে প্রবাসী বেশি হওয়ায় তাদের বড় অংশ বিদেশে অসচেতনভাবে সংক্রমিত হন। পরবর্তীতে দেশে ফিরে অজান্তে রোগটি ছড়ান স্ত্রীদের মধ্যেও। 1 মাসের মধ্যে তার টোটাল বডি ওয়েটটার 10% বেশি কমে যাচ্ছে। এই ধরনের রোগী প্লাস অনিয়ন্ত্রিত যৌন মিলনের ইতিহাস যদি থাকে তাহলে এগুলোকে আমরা পরীক্ষা করে থাকি। এই ধরনের দেখা যাচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে এদের হারটা একটু বেশি। পরিসংখ্যানে দেখা যায় 2020 সাল থেকে স্ক্রিনিং শুরুর পর আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট। 2020 সালে 558 জনের টেস্টে 44 জন পজিটিভ, 2025 সালে রেকর্ড 3942 জনের পরীক্ষায় পজিটিভ 81 জন। চলতি 2026 সালের জুলাই পর্যন্ত 7 মাসে 2500-এর বেশি টেস্টে নতুন পজিটিভ 59 জন। আক্রান্তদের বড় অংশ তরুণ এবং বিদেশ ফেরত। এ অবস্থায় প্রবাসীদের দেশে ফেরার পরপরই বিমানবন্দরে স্ক্রিনিং টেস্ট চালুর তাগিদ চিকিৎসকদের। একটা HIV পেশেন্ট যদি হয়ে যায়, তার সাথে কেউ কথা বলছে না, হ্যান্ডশেক করছে না, উনি যে গ্লাসে পানি খাইলো, এই যে পানি খাচ্ছেন, এগুলো তো হওয়ার কথা না। তার সাথে হ্যান্ডশেক করে তো কখনো HIV ছড়ায় না। একই পাতে বসে ভাত খেলে HIV ছড়ায় না। একই পুকুরে গোসল করলে HIV ছড়াবে না। আমরা জানি এই যে ডিসক্রিমিনেশন এগুলো যেন না হয়। একটা HIV পেশেন্ট পজিটিভ হওয়ার পর 30 বছর পর্যন্ত বেঁচে আছে, এরকম রেকর্ড আছে। সামাজিক বৈষম্য রোধে এবং আক্রান্তদের পরিচয় গোপন রেখে চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আপনি যদি আনপ্রোটেক্টেড সেক্স ওটা যদি করেন, মেইন যেটা সরায় এটা হচ্ছে একমাত্র মেইন কারণ হচ্ছে এটা, অথবা হোমোসেক্সুয়াল এই সমস্ত কারণে কিন্তু আপনার এইডসের জীবাণুটা বেশি ছড়ায়। তো আমি যদি মোড অফ ট্রান্সমিশন এগুলো যদি কাট করে দিতে পারি তাহলে কিন্তু আমার এই ট্রান্সমিশনটা হবে না। পরিসংখ্যানের সবচেয়ে ভীতিকর দিক এর মৃত্যুহার। এজন্য দেরিতে চিকিৎসা নেয়াকে দুষছেন চিকিৎসকরা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্যাসের সংকট এখনও কাটেনি চট্টগ্রামে। বেশি বিপাকে সিএনজি চালিত যানবাহন। রিফুয়েলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্ষুব্ধ চালকরা। গ্যাস সংকটে খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ ইবনে শাহাদাত, একটু জানাবেন গ্যাস সংকটে ভোগান্তি কেমন সাধারণের আসলে? রবিন, ভোগান্তি আছে, তবে গ্যাস মিলছে এটি কিছুটা স্বস্তির। যারা চালকরা আছেন, যানবাহন নিয়ে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে করছেন, তাদের জন্য এটাই স্বস্তির খবর। কারণ এই যে রিফিলিং স্টেশন, এটিতে কিন্তু গতকালও মাত্র সকাল 7টা থেকে 2 ঘন্টার জন্য গ্যাস দেওয়া হয়েছে, তারপর সারাদিনই এটি বন্ধ ছিল। সেই জায়গায় আজকে সারাদিন তারা লাইন দিতে পারছেন বা গ্যাস নিতে পারছেন, একটু দেরি হচ্ছে, প্রেশার কম আছে বা যেই পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ পাচ্ছেন না। তারপরও এই যে চালক যারা আছেন তাদের জন্য এতটুকুই স্বস্তি বর্তমান প্রেক্ষাপটে যে তারা গ্যাস নিতে পারছেন। কারণ অধিকাংশ যে পাম্পগুলো আছে সেখানে প্রেশার খুবই কম এবং যে চাপটা থাকার কথা সেই চাপটা কিন্তু গ্যাসের নেই। এবং এই কারণে কিন্তু তারা যে সকল কয়েকটি যে রিফিলিং স্টেশন সেখানে গ্যাস দেওয়া হচ্ছে সেখানেই তারা ভিড় করছেন। সিএনজি চালকদের যে দুর্বিষহ অবস্থা সেটা কিন্তু তারা আমাদেরকে প্রতিটা সময় যখন তাদের সাথে কথা বলছি জানাচ্ছেন। কিন্তু এই জায়গায় KGDCL মানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা বলছে যে তাদেরকে পেট্রোবাংলা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস কিন্তু বরাদ্দ দেওয়া হয়। তাদের চট্টগ্রামে দৈনিক চাহিদা 270 মিলিয়ন ঘনফুট হলেও তারা 170 থেকে 200, কখনো কখনো 210 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস পাচ্ছেন, যেটি আসলে যে চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল এবং যার কারণে এই যে গ্যাসের সরবরাহ সেটি দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। গ্রাহকরাও ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি যে কারখানাগুলো আছে, মিল কারখানা আছে, বাসাবাড়ি আছে, সেখানে গ্যাসের সংকট তো আছেই। সব কিছু মিলে এই যে গ্যাসের সংকট এটি চট্টগ্রামবাসীকে বেশ ভোগাচ্ছে এবং সহসা এটি থেকে মুক্তি মিলবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত।
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে 4 মাদক কারবারি, 5 মাদকসেবী ও 1 ওয়ারেন্টভুক্ত আসামি সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি মোহাম্মদ ইরফান, হাসান আলী, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ মামুন আলমকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 45টি ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক সেবনের অভিযোগে সাগর দাস, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ আমির হোসেন ও প্রদীপ দেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি ফজলে রাব্বি নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। এই ঘটনার বিস্তারিত জানাবেন তিনি। শামসুল, একটু জানাবেন পুলিশের অভিযান আসলে কি নিয়ে ছিল, বিস্তারিত একটু অভিযান সম্পর্কে জানাবেন। রবিন, গত বেশ কিছুদিন ধরে রাঙ্গামাটি যারা বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে রাঙ্গামাটি শহরের বেশ কিছু এলাকাতে মাদক সেবীদের যে আর দেখানা বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আজকে পুলিশের যে অভিযান, এই অভিযানে আজকে 15 জনকে আটক করা হয়েছে। তাছাড়া গত 8 মাসে পুলিশের যে পরিসংখ্যান রয়েছে, গত 8 মাসে তাদের পুলিশের অভিযানে রাঙ্গামাটি জেলা থেকে 260 জনকে আটক করা হয়েছে। তাছাড়া এই সময় প্রায় 54টি মামলার দায়ের করা হয়েছে এই আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে। তাছাড়া প্রায় 5000-এর মতো ইয়াবা কিন্তু আটক করা হয়েছে। তাছাড়া অন্যান্য মাদক কিন্তু আটক করেছে পুলিশ এই গত 8 মাসে। সব কিছু মিলে কিন্তু রাঙ্গামাটিতে যে পুলিশ বলছে যে রাঙ্গামাটি যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু জিরো টলারেন্স তারা ফলো করছে, যার পরিপ্রেক্ষিতে তারা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে তারা অভিযান পরিচালনা করছে। তাদের পুলিশের এই অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু আগের যে তুলনায় যে মাদক সেবীদের যে আনাগোনা ছিল রাঙ্গামাটি শহরের বিভিন্ন গলিগুলোতে, সেই আনাগোনা কিন্তু অনেকটা কমে আসছে। সাধারণ জনগণের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে পুলিশের যে অভিযান এখন পরিচালিত হচ্ছে, এই অভিযান আগামীতেও যাতে অব্যাহত রাখা হয়। এই অভিযান অব্যাহত রাখা হলে তাহলে যেই সব এলাকাগুলোতে মাদক সেবীদের যে আস্তানাগুলো রয়েছে, সেই আস্তানাগুলো ধ্বংস করা সম্ভব হবে বলে তারা ধারণা করছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার যে বিভিন্ন উপজেলাগুলিতে যে রাঙ্গামাটি শহরে যে মাদকগুলো আসছে, সেখানে পুলিশের যদি এবং অন্যান্য যে ফোর্সগুলোতে তাদের যৌথ বাহিনীর যে চেকপোস্ট বসানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। শামসুল আলম জানাচ্ছিলেন রাঙ্গামাটি থেকে। মাদকমুক্ত সমাজ গড়তে গণসচেতনতা তৈরির অংশ হিসেবে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র্যালি হয়েছে চট্টগ্রামে। হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে বক্তারা বলেন, মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এর ক্ষতিকর দিক সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রা বের করা হয়। এদিকে মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি, এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বাঁশখালীর কালীপুরে বন্যার্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এসব স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিসে সেবা গ্রহীতাদের হয়রানি, অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ভূমি দলিল নিবন্ধনের সময় জটিলতা তৈরি করে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য করছে অফিস সহকারী ও দুর্নীতিবাদ চক্র। এদেরকে বদলি করার পরও কর্মস্থল ছাড়ছে না বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই চক্রের দুর্নীতি তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।